রাখি। মমতা ব্যানার্জি যে মনোনয়ন পত্রটা জমা দিয়েছেন নির্বাচনী আধিকারিকদের কাছে, সেখানে কিন্তু তিনি পিএইচডি বলে উল্লেখ করতে ভয় পেয়েছেন। তুমি মন্ত্রী হও, শান্তি হও, যত বড় ফেরেববাজ হও, ডাকাত হও, যত বড় মাতব্বর হও, নেতা হও, নেত্রী হও, সমস্ত ফাইল কিন্তু রিওপেন করা হবে, সমস্ত ফাইল খোলা হবে। नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। সকাল থেকে ভীষণভাবে প্রাকৃতিক দুর্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর 3টে সভা হওয়ার কথা ছিল রাজ্যে। প্রথমটা হলদিয়ায়, তারপরে আসানসোলে, তারপরে সিউড়িতে। এতটাই বৃষ্টি পড়ছিল, এতটাই হাওয়া হচ্ছিল, তার যে সভার সময় সেটা কিছুটা করে পিছিয়ে যায়। তবে বাতিল হয়নি। মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল। মানে যেটা দিয়ে আমরা শুরু করলাম, যে কথাগুলো দিয়ে, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, ব্রিটিশ শাসনাধীন অবস্থায় যেখানে স্বাধীন সরকার তৈরি হয়েছিল, হলদি নদী পেরোলেই নন্দীগ্রাম। এখনকার যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার খুব স্বাদ হয়েছিল হারার জন্য। মুখ চুন করে সেই যে লজ্জায় তিনি চলে এসছেন, সেই যে পরাজিত হয়ে চলে এসছেন, সেই গ্লানি থেকে তিনি 5 বছরেও বেরোতে পারেননি। 5 বছরে একবারের জন্য তিনি নন্দীগ্রামে পা পর্যন্ত রাখার সাহস দেখাননি। তো সেই নন্দীগ্রাম থেকে কিছুটা দূরে আজকে প্রধানমন্ত্রী সভা করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন। প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিলেন যে নন্দীগ্রাম 5 বছর আগে গোটা রাজ্যকে পথ দেখিয়েছিল, সেই নন্দীগ্রাম এই 2026-এর যে রণক্ষেত্র, যে কুরুক্ষেত্রের যুদ্ধ, যে রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আগামী 23 তারিখ এবং 29 তারিখে যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে পথ দেখাবে নন্দীগ্রাম। আজকে 9 তারিখ, 9 এপ্রিলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার একদিন আগে মাত্র গতকালকে মমতা দেবী তিনি তার বাড়ির কাছে সার্ভে বিল্ডিং এ গিয়ে যখন মনোনয়ন পত্র জমা দিচ্ছিলেন, তখনও নন্দীগ্রামের ভূত তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। সেখানে যারা মনোনয়ন পত্র জমা নিচ্ছিলেন সরকারি অফিসাররা, বারবার তিনি বলছেন যে আপনি কি নন্দীগ্রামে কোনোদিন কাজ করেছেন, আপনি কি নন্দীগ্রাম থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছেন। মানে তার মুখে নন্দীগ্রামের ভূত এখনো পর্যন্ত তার কাঁধে চেপে আছে। বন্ধুরা, আজকে 9 এপ্রিল দুপুর 12টা পর্যন্ত আমরা যেভাবে খবর পাচ্ছি নির্বাচন কমিশন সূত্রে, মোট 23 জন প্রার্থী ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এখন ইলেকশন কমিশন ঘোষণা করেনি যে কতজন বৈধ কতজন অবৈধ, কিন্তু 23 জন প্রার্থীকে আমরা মনোনয়ন পত্র জমা দিতে দেখেছি। তার মধ্যে মূল যেটা লড়াই হবে শুভেন্দু অধিকারী ভার্সাস মমতা ব্যানার্জি। তবু জানার জন্য একটু আপনাদেরকে জানিয়ে রাখি, কংগ্রেসের একজন প্রার্থী রয়েছেন, সিপিআইএম এর শ্রীজীব বিশ্বাস রয়েছেন, কংগ্রেসের প্রদীপ প্রসাদ রয়েছেন, এসইউসিআইর অনুমিতা সাউ রয়েছেন, এছাড়াও হুমায়ুন কবিরের দল প্রার্থী দেবে। সব মিলিয়ে কিন্তু 23 জন, বেশ কয়েকজন ভণ্ড প্রার্থীও থাকবে। মানে কি ডামি ক্যান্ডিডেট, সেটা মমতা ব্যানার্জির তরফেই করা হবে। সেটা নতুন করে আর বলার কিছু নেই। আমরা যা খবর পাচ্ছি, বেশ কিছু প্রার্থীকে ডামি ক্যান্ডিডেট হিসেবে ভবানীপুরে খাড়া করা হচ্ছে। এই জন্যই এতজন প্রার্থী, 23 জন প্রার্থী। এবারে এখনো পর্যন্ত কোনো গণমাধ্যম, মানে টেলিভিশন চ্যানেল, পোর্টাল বা ফেসবুক বা ইউটিউব চ্যানেল এখনো যে তথ্যটা আপনাদেরকে দেয়নি, সেইটা একটুখানি আপনাদেরকে শুনিয়ে রাখি। মমতা ব্যানার্জি যে মনোনয়ন পত্রটা জমা দিয়েছেন নির্বাচনী আধিকারিকদের কাছে, সেখানে কিন্তু তিনি পিএইচডি বলে উল্লেখ করতে ভয় পেয়েছেন, বা লজ্জায় করেননি, বা উদ্বেগে করেননি, বা কি জন্য করেননি তিনিই জানেন। কারণ এর আগে পর্যন্ত আপনারা জানেন যে মমতা ব্যানার্জি তিনি দাবি করে আসতেন যে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেছেন। ডক্টর মমতা ব্যানার্জি, জানেন তো, খবর হয়েছে ভাই, বিভিন্ন কাগজে কাগজে খবর হয়েছে। একটা ক্লিপিং না হলে আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে দেখিয়ে দিই। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে একটা ঢপের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, যে বিশ্ববিদ্যালয়ের কোনো হদিশ শুধু যে ভারতে বা শুধু যে আমেরিকা, ইউরোপে বা পৃথিবীতে, ব্রহ্মাণ্ডে কোথাও নেই। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় বলে কোনো বিশ্ববিদ্যালয় নেই। একটা অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয় থেকে মমতা ব্যানার্জি একটা জালি ডিগ্রি নিয়েছিলেন, বুঝতে পারছেন?
পিএইচডি, ভুয়া পিএইচডি। তবে 2026-এ যে মনোনয়নপত্র মমতা ব্যানার্জি পেশ করেছেন ভবানীপুর কেন্দ্রের জন্য, সেখানে তিনি ডক্টর মমতা ব্যানার্জি লেখেননি, তিনি তার সর্বোচ্চ ডিগ্রি লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। যে ডিগ্রিটা তিনি পেয়েছেন সেটা তিনি লিখেছেন। আর কি কি লিখেছেন? মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনে দাবি করেছেন তার হাতে মানে মমতা ব্যানার্জির হাতে নাকি মাত্র ৭৫,৭০০ টাকা রয়েছে। ৭৫,৭০০ টাকা, অথচ তার ছবি বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি। মনে আছে সারদা কর্তা সুদীপ্ত সেন, যিনি খানিকক্ষণ পরে প্রেসিডেন্সি জেল থেকে বেরোবেন, এই মমতা ব্যানার্জির ছবি কিনেছিলেন কোটি কোটি টাকা দিয়ে। তার কবিতা নাকি কোটি কোটি টাকায় রয়্যালটি বিক্রি হয়, তার গান, তার ছবি, তার সমস্ত কিছু। তিনি তো একাধারে শুধুমাত্র রাজনীতিক নন, তিনি বিরাট প্রতিভাশালী। তো যাই হোক, তিনি নির্বাচন কমিশনকে তিনি জানাচ্ছেন যে ইন্ডিয়ান ব্যাংকে আমার অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ১২,৩৬,২০৯ টাকা ৭১ পয়সা জমা রয়েছে, মানে ৭৫,৭০০ টাকা বাদ দিয়ে এটা তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে বলে মমতা ব্যানার্জি জানাচ্ছেন। ইন্ডিয়ান ব্যাংকে আরো একটা অ্যাকাউন্ট রয়েছে, সেখানে মমতা ব্যানার্জি বলছেন যে ৪০,০০০ টাকা সেই অ্যাকাউন্টে রয়েছে। তাহলে টোটাল তার কাছে কত টাকা আছে? ১২,৭৬,২০৯ টাকা ৭১ পয়সা। এটা নাকি মমতা ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, তিনি ইলেকশন কমিশনকে জানাচ্ছেন, তিনি যেটা জানাচ্ছেন সেটা আমাদের শুনতে হবে, মানতে হবে। মমতা ব্যানার্জি জানাচ্ছেন যে তার কাছে সোনা রয়েছে কত? ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম, মাত্র ৯ গ্রাম, মানে ১ ভরিও নয়। ১ ভরি সোনা মানে ১০ গ্রাম। আপনারা জানেন কে কতটা সোনা নিয়ে কোন এয়ারপোর্টে ধরা পড়ে যায়, দুবাই থেকে আসতে গিয়ে, ব্যাংকক থেকে আসতে গিয়ে, তারপরেও তাকে অ্যারেস্ট করা হয় না। আর মমতা ব্যানার্জির কাছে সততার প্রতীক এক সময় দেখা যেত দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায়, কালীঘাটে, হাজরায়, সন্তোষ মিত্র স্কোয়ার, বিভিন্ন জায়গাতে দেখা যেত। সেখানে এখন আর কোন রকমের পোস্টার বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে, বিশেষ করে সারদা কাণ্ডের সীমাহীন দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, স্বাস্থ্য কেলেঙ্কারি, তারপর থেকে সততার প্রতীক শব্দটা তৃণমূলী কাউকে বলবেন তিনি রেগে যাবেন, যে আপনাদের দিদি তো সততার প্রতীক, তারা দেখবেন রেগে যাবেন। তারপর থেকে মমতা ব্যানার্জি সততার প্রতীক শব্দ বন্ধটার ব্যবহার করছেন না। তিনি ইলেকশন কমিশনকে জানাচ্ছেন আমার কাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনা রয়েছে এবং সেই সোনার দাম এখন বাজার মূল্য হচ্ছে ১,৪৫,০০০ টাকা। তাহলে গ্রস টোটাল ভ্যালু কত হলো মমতা ব্যানার্জির কাছে? ১৫,৩৭,৫০৯ টাকা ৭১ পয়সা। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থাবর সম্পত্তি বলে বলছেন, তার কাছে কোনো অস্থাবর সম্পত্তি নেই। মানে তিনি বলছেন তার নামে কোনো জমি নেই, বাড়ি নেই, ফ্ল্যাট নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই। বুঝুন, মমতা ব্যানার্জি কিছুই নেই, সততার প্রতীক। তিনি ২৪-২৫ সালে মানে গত আর্থিক বছরে আইটি রিটার্ন যেটা দিয়েছিলেন, সেখানে তিনি কত টাকা আয় দেখাচ্ছেন? গত আর্থিক বছরে মমতা ব্যানার্জি আয় করেছেন ২৩,২১,৫৭০ টাকা। কোত্থেকে এসছে? মমতা ব্যানার্জি বলেন আমি কোনো জায়গা থেকে কোনো টাকা নিই না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী বা তার কোন নেতা, সেটা চোর হতে পারেন, দুর্নীতিগ্রস্ত হতে পারেন, জেল খাটা কেউ হতে পারেন, শিক্ষিত হতে পারেন, অশিক্ষিত হতে পারেন, একটু দয়া করে বলবেন আপনাদের নেত্রী এই ২৩,২১,৫৭০ টাকা কোথায় পেলেন? তিনি আইটি রিটার্ন পেশ করেছেন, মানে আইটি ফাইল জমা দিতে হয় না আয়কর দপ্তরের কাছে, অফিসিয়ালি প্যান নাম্বার দিয়ে তিনি এটা জানিয়েছেন। ছেড়ে দিন, মমতা ব্যানার্জির বয়স কত? ৭১ বছর। বেশি তিনি সহ্য করতে পারবেন না। তিনি যেভাবে মঞ্চের উপরে দৌড়ে বেড়াচ্ছেন, আশঙ্কা হয়। দেখুন, আমরা তো কারো ক্ষতি চাই না, যেভাবে তিনি প্রত্যেকদিন দৌড়ে বেড়াচ্ছেন, এই যে প্রধানমন্ত্রীর কথা দিয়ে শুরু করলাম, তুলনা করবেন না কারো সঙ্গে কারো। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তার বয়স হয়েছে, কিন্তু দেখলে বুঝতে পারেন আসলে তিনি একজন সত্যি যোগী পুরুষ, ধ্যান করেন, নিরামিষাশী, স্বল্পাহারী। তো তার ফলে আর শুভ চিন্তা, পজিটিভ চিন্তা। আর মমতা ব্যানার্জিকে দেখেছেন তো প্রত্যেকদিন, আজকে তো মিনা খায়, এপার থেকে ওপার থেকে এপার, বিশাল বিশাল মঞ্চ তৈরি করছে তৃণমূল কংগ্রেস। তিনি খালি দৌড়ে বেড়াচ্ছেন, চপ্পল পরে দৌড়ে বেড়াচ্ছেন, বৃষ্টির মধ্যে পা ফসকে যেতে পারে, এটা ভয় হয়। হঠাৎ করে কি হবে না হবে, কিছু না হোক সেটাই আমরা চাই। তার বিমান যেভাবে উঠতে গিয়ে মাঝে মধ্যে গোলযোগ হচ্ছে, বৃষ্টি বাদলায় আটকে পড়ছে, তার হেলিকপ্টার, এগুলো আমাদের প্রচন্ড ভয় হয়, বুঝলেন তো। তো মমতা ব্যানার্জি তিনি কাউন্টার করেছেন নরেন্দ্র মোদীকে, মানে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী কি বলেছেন আজকে? প্রধানমন্ত্রী তো বললেন যে তিনি ভবানীপুরেও হারবেন, এর পাশাপাশি তিনি বললেন নন্দীগ্রামী পথ দেখাবে
এর পাশাপাশি যেটা বলেছেন প্রধানমন্ত্রী, সবচেয়ে যেটা উল্লেখযোগ্য, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে মনে হয়েছে আমাদের কাছে, যে তুমি মন্ত্রী হও, শান্তি হও, যত বড় ফেরেববাজ হও, ডাকাত হও, যত বড় মাতব্বর হও, নেতা হও, নেত্রী হও, সমস্ত ফাইল কিন্তু রিওপেন করা হবে, সমস্ত ফাইল খোলা হবে। বন্ধুরা, এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। মানে আমরা থাম্বনেলে যে ছবিটা করেছি, প্রতীকীভাবে তিনি একগোছা ফাইল শুভেন্দু অধিকারীর হাতে তুলে দিচ্ছেন এবং বলছেন যেন সমস্ত কিছু ভালো করে হিসেব হয়, কেউ যেন জেলের বাইরে না থাকে, সবাই যেন জেলের ঘানিটা টানে, এটা তিনি বলতে চেয়েছেন। মানে বলেছেন। আজকে দেখুন, 3টে সভা করেছেন, লোক অগুন্তি লোক, গুণে শেষ করতে পারবেন না। যেদিকে তাকানো যাচ্ছে শুধু কালো মাথার শাড়ি, যে সমস্ত ছবি এসেছে, ভিডিও এসেছে, মানে অভাবনীয়। এই কাদার মধ্যে, এই জলের মধ্যে, বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে যেভাবে অত্যুৎসাহীরা, যারা তৃণমূলকে ঘৃণা করে, এই ভয়কে ঘৃণা করে, ভয়কে দূরে সরিয়ে রেখে ভরসার দিকে দৌড়ে যাচ্ছে, মানে ভরসাটা যোগাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি বারবার সেই কথাটা বলছেন। তিনি একদিকে যেমন চাকরির দিশা দেখাচ্ছেন, অন্যদিকে তেমনি গত 15 বছর ধরে যে অচলাবস্থা চলছে, যে অ্যানার্কি চলছে, অন্ধকারময় সময় চলছে, যে নৈরাজ্য চলছে, সেটা অবসান করে যারা যারা দুষ্কৃতী, যারা যারা ফেরেববাজ, চোর, ডাকাত, ধর্ষক, তাদেরকে নতুন করে আবার দরকার হলে এফআইআর করে বা পুরনো ফাইলগুলো রিওপেন করে প্রত্যেককে যে গারদে ঢোকাবেন, সেটা তিনি 3 জায়গাতে বলেছেন। মানে হলদিয়া, আসানসোল, সিউড়ি, 3 জায়গাতেই কিন্তু এই কথাটা বলেছেন। এর পাশাপাশি তিনি নতুন দিশা দেখিয়েছেন। হলদিয়ায় তিনি যখন বললেন যে এ রাজ্যে মানুষ তো মাছে ভাতে বাঙালি, মানে আমি নিজে মাছ খাই না আলাদা কথা, কিন্তু আমরা বাঙালিরা 99.9% সবাই তো মাছে ভাতে বাঙালি, মাছ খেতে ভালোবাসি। তো এই মাছটা বেশিরভাগ মাছ আনতে হয় অন্ধ্র থেকে, মাছ আনতে হয় উড়িষ্যা থেকে, বিহার থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে। ভাবতে পারেন কেন বলুন তো? 15 বছর ধরে একটা সরকার জগদ্দল পাথরের মতো বুকের উপরে খালি চেপে থাকবে, আর বুকে আমরা নিঃশ্বাস নিতে পারবো না, আমাদের মা বোনেরা বাড়ি থেকে বেরোতে পারবে না, অত্যাচারিতা হবে। তার বাইরে আর কি একটা কাজ করা যেত না? এই রাজ্যের মানুষের জন্য একটু কি মাছ চাষ, একটু মৎস্য উৎপাদন বা মৎস্য চাষীদের জন্য, যারা মাছ ধরতে যান, আমাদের জেলে ভাইয়েরা, আমাদের মালো ভাইয়েরা, তাদের জন্য কিচ্ছু করা যেত না? কিছু করেনি। সেই কথাটা যখন প্রধানমন্ত্রী বলেছেন, কারণ পিএম মৎস্য যোজনা বলে একটা যোজনা রয়েছে, আর পিএম শব্দটা থাকলেই মমতা ব্যানার্জি ঘৃণা করেন। পিএম শব্দটার সঙ্গে আবাস থাকলে, স্বাস্থ্য থাকলে, শিক্ষা থাকলে, মৎস্য থাকলে, যাই থাকুক, একদম ঘৃণার পাত্র। প্রধানমন্ত্রী বলছেন যে আমাকে ঘৃণা করুন, ঠিক আছে, কিন্তু আমি তো জন্মেই পিএম হয়ে যাইনি। প্রধানমন্ত্রী শব্দটা তো একটা সাংবিধানিক শব্দ, গণতান্ত্রিক শব্দ। তো পিএম থাকলে আপনি বাংলার মানুষকে ভোগাচ্ছেন কেন, কষ্ট দিচ্ছেন কেন? আপনি কেন তাদের নিষ্পেষণ করছেন, কেন তাদের গলা টিপে মেরে ফেলছেন, কেন তাদের উন্নয়নটাকে থমকে রেখেছেন? এই কথাগুলোই প্রধানমন্ত্রী বলার পরে মিনাখা সেখানে গিয়ে আমাদের রাজ্যের সততার প্রতীক, বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে ইলিশ মাছ নাকি আর বাইরে থেকে আনতে হয় না। মানে এর চেয়ে অকাট্য, এর চেয়ে নিপাট, মানে কি বলবেন? এই মিথ্যাটাকে আপনারা কত কি 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 বলবেন, কোন অ্যাডজেক্টিভ দেবেন বলুন তো? এত বড় মিথ্যে কথা, যে ইলিশ মাছ নাকি আর বাইরে থেকে আনতে হয় না। এ রাজ্যে এত ইলিশ মাছ উৎপন্ন হয় বা জন্মায়। আপনাদেরকে 3টে জায়গায় যে অসাধারণ বাগ্মিতার সঙ্গে, মেধার সঙ্গে যে বক্তৃতা প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা অত বেশি সময় নেব না। হলদিয়াতে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন আপনাদেরকে আমরা একটু শুনতে বলবো, আপনারাও একটু শুনুন। আমি শুনে সত্যি পাগল হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। প্রধানমন্ত্রীর বক্তৃতাটা একটু শুনুন, আপনারা শুনুন। सतीश चंद्र सामंता जी ने, ताम्रलिप्त जातीय सरकार ने अंग्रेजों की सत्ता हिला दी थी। आज इसी धरती से मैं पश्चिम बंगाल को 6 गारंटियां देता हूं। मोदी की पहली गारंटी, टीएमसी ने भय फैलाया, सरकार और सरकारी सिस्टम को भय का माध्यम बनाया। आज बात बात पर लोगों को कोर्ट से न्याय मांगना पड़ता है। बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी।
कानून पर भरोसा लौटाएगी। मोदी की दूसरी गारंटी, बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा, अकाउंटेबल होगा। मोदी की तीसरी गारंटी, हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रैप केस की फाइलें खुलेगी। मोदी की चौथी गारंटी, टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। मंत्री हो या संतरी, कानून सबका हिसाब करेगा। टीएमसी का कोई गुंडा अब कानून से बचने वाला नहीं है। मोदी टीएमसी को जनता जनार्दन का पैसा नहीं खाने देगा, पैसा नहीं खाने देगा। मोदी की पांचवी गारंटी, जो शरणार्थी हैं उन्हें संविधान के तहत हर हक मिलेगा, लेकिन जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा, उनको भारत में नहीं रहने दिया जाएगा। साथियों, मोदी की छठी गारंटी, बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए आपको इतने वर्षों तक ये निर्मम सरकार ने भयभीत करके रखा है। मोदी आपके साथ खड़ा है, बीजेपी आपके साथ खड़ी है। आप कमल छाप पर बटन दबाइए, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। साथियों, इन्हीं गारंटियों को ध्यान में रखते हुए 23 अप्रैल को भारी मतदान करना है। हर बूथ पर बीजेपी के इन सभी साथियों को विजयी बनाना है। और साथियों, जहां तक बंगाल की धरती है, मैं साफ साफ कहना चाहता हूं, हमारा सिद्धांत है, हमारा मंत्र है, सबका साथ सबका विकास। हम इसके प्रति प्रतिबद्ध है। लेकिन बंगाल में मैं एक और वादा करता हूं, सबका साथ सबका विकास। और जिन्होंने बंगाल को लूटा है, सबका हिसाब होगा, सबका हिसाब होगा। और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लुटेरों का सबका हिसाब होगा। বন্ধুরা, কথা হারিয়ে যাবে। মানে এরকম বক্তৃতা আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক দিন শুনিনি। তিনি সংসদে বা রাজ্যসভায় এবং অবশ্যই প্রকাশ্যে, দেখুন, জননেতা, জনসম্মোহনী ক্ষমতা তার মধ্যে রয়েছে, এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমি বলছি যে সাম্প্রতিক অতীতে এত ভালো বক্তৃতা আমি অন্তত শুনিনি। আপনারা কি শুনেছেন? কি মনে হলো শুনে? আমার তো গায়ের লোম খাড়া হয়ে গেছে। এত ভালো বক্তৃতা আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে বিজেপির সংকল্পপত্র কবে প্রকাশ পাবে, কবে প্রকাশ করা হবে। আগামী কালকে অর্থাৎ 10ই এপ্রিল প্রকাশিত হতে পারে। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো আপনারা
প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা, তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। আর যদি আপনারা চান তাহলে কমেন্ট সেকশনে গিয়ে একটা ডলার সাইন দেওয়া আছে, থ্যাঙ্কস বাটনে প্রেস করে আপনারা আমাদের সাপোর্ট করতে পারেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।